আমরা এই ক্লাসে রিয়েল অ্যানালিসিসের ডেরিভেটিভ চ্যাপ্টারটা শুরু করব। তো ডেরিভেটিভ অ্যান্ড মিন ভ্যালু থিওরাম দুটো কোরিলেটেড চ্যাপ্টার। এর আগে আমরা লিমিট কন্টিনিউটি পড়েছি। তো লিমিট কন্টিনিউটিতে যেমন প্রচুর থিওরাম, এক একটা থিওরাম এক এক রকম। ডেরিভেটিভ অ্যান্ড মিন ভ্যালু থিওরাম যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু অত জটিল নয়, কিছুটা ক্যালকুলেশন বেস। তো আমরা শুরু করি ডেরিভেটিভ দিয়ে। তো যে কোনো ফাংশনের ডেরিভেটিভ মানে আমরা এরকম জানি যে এফ এক্স একটা যদি ফাংশন হয় তার ডেরিভেটিভ আমরা এফ ড্যাশ এক্স লিখি, এবং তার বিভিন্ন ফর্মুলা আছে। সাইন এক্স এর কস এক্স, কস এক্স এর মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এবারে মেন ওর ডেফিনেশনে আসি যে ডেরিভেটিভ ফাংশন মানে ডেরিভেটিভ অফ এ ফাংশন কাকে বলে। তো দেখো, ধরো এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে? তাহলে এই দিক বরাবর এক্সচেঞ্জ মানে ধরো এখানটা একটা পয়েন্ট, কার্ভের উপরে এখানটা একটা পয়েন্ট 3,4, তার মানে এখান থেকে এক্স দূরত্ব 3 ঘর গিয়েছে আর এখান থেকে ওয়াই বরাবর 4 ঘর গিয়েছে, তবে এই পয়েন্ট আসছে। তো এবার ডেরিভেটিভ ব্যাপারটা কি, মানে দেখো এরকম যত কার্ভ বরাবর এগোচ্ছি তত এক্সও বাড়ছে ওয়াইও বাড়ছে। বা কার্ভটা যদি এরকম থাকতো তাহলে এই দিকে যাচ্ছে মানে আস্তে আস্তে এক্স বেড়ে যাচ্ছে, কিন্তু ওয়াই আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে মোদ্দা কথা, এক্স চেঞ্জ হলে ওয়াই বা এফ এক্স ওটাও কিন্তু চেঞ্জ হয়, যদি কনস্ট্যান্ট ফাংশন না হয়, ঠিক তো? তাহলে এই যে এক্স এর চেঞ্জ সাথে সাথে এফ এক্স এরও চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ হওয়ার যে হার, হার মানে যে রেট, সেই রেটটাকে আমরা বলবো ডেরিভেটিভ, এবং তার লিমিটিং কেসটাকে বলবো ডেরিভেটিভ। আমি আরেকটু সহজভাবে বলি। ধরো এখানটায়, এখান থেকে এটা এক্স, তার ভ্যালু হচ্ছে সি, তাহলে এই এখান থেকে এই দূরত্ব এফ সি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হলো সি কমা এফ সি, ঠিক আছে? এইবারে আমি যত কার্ভ বরাবর এগোচ্ছি তত এক্সও বাড়ছে, আমার এই কার্ভের ক্ষেত্রে ওয়াইও বাড়ছে। তাহলে এখান থেকে এই দূরত্বটা সি আর এই দূরত্বটা ছিল এফ সি। যে আমি এক্স বাড়িয়ে দিলাম, যে আমি এক্স বাড়িয়ে দিলাম মানে এই টোটালটাকে আমি ধরে নিচ্ছি এক্স, মানে বেড়েছে কতটুকু, বেড়েছে এক্স মাইনাস সি, এই পরিমাণ বেড়েছে। তাহলে সিমিলারলি এফ এক্সও বেড়ে গেছে, আগে তো এফ সিও বেড়ে এফ সি এইটুকু ছিল, তাহলে ফাংশনের ভ্যালুও বেড়ে গেছে। তাহলে এটা ধরে নিচ্ছি এফ এক্স, মানে মোদ্দা কথা এখান থেকে এই দূরত্ব এক্স, এখান থেকে এই দূরত্ব এফ এক্স। তাহলে এক্স এর ভ্যালু কতটুকু বেড়েছে, এইটুকু, আর এফ এক্স এর ভ্যালু কতটুকু বেড়েছে, এইটুকু। এক্স এর এইটুকু মিনস এইটুকু, আর এফ এক্স এর এইটুকু, ঠিক তো? তাহলে আমার মোট এক্স বেড়েছে কত, এক্স মাইনাস সি, আর তার জন্য এফ এক্স কত বেড়েছে, এফ এক্স মাইনাস এফ সি। এক্স এর এইটুকু বৃদ্ধির জন্য ফাংশনের এইটুকু বৃদ্ধি ঘটেছে, কমেও যেতে পারে, আবার আমার ছবিতে বেড়েছে। তাহলে এক ইউনিট এক্স এর চেঞ্জে কতটুকু ফাংশন বেড়েছে, এটা এক্স মাইনাস সি পরিমাণ বা বৃদ্ধিতে ফাংশন এইটুকু বেড়েছে, তাহলে এক ইউনিট বৃদ্ধিতে ঐকিক নিয়মে ডেরিভেটিভ করে দিলাম। এরই লিমিটিং কেস, মানে চেঞ্জটা খুব ছোট্ট হয়েছে, এখানটা যেমন দেখে বুঝতে পারছো বিরাট বড় চেঞ্জ। এই চেঞ্জটা যদি ছোট হয় মানে লিমিট এক্স টেন্স টু সি, মানে এক্স আর সি এর মধ্যে পার্থক্য খুবই কম, খুব সামান্য একটুখানি বেড়েছে, এখানটায় সি ছিল একটুখানি বেড়েছে, তাহলে এই যে লিমিটিং কেসের ফাংশনের যে বৃদ্ধি হলো সেটাকেই বলবো আমরা সি পয়েন্টের ডেরিভেটিভ। তার মানে এক্স এর চেঞ্জ আর এটা এফ এক্স এর চেঞ্জ, ওই এফ এক্স এর চেঞ্জকে এক্স এর চেঞ্জ দিয়ে ডিভাইড করব, এবং সেই চেঞ্জটা যদি খুব ছোট্ট হয় মিনস লিমিট এক্স টেন্স টু সি, সেই যে রেশিও সেটাকে বলবো আমরা ওই সি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ। এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভের ফর্মুলা, আমরা আগে অনেক পড়েছি। এছাড়াও আরো একটা অল্টারনেটিভ এইচ দিয়ে আছে, সেটা আমি বলছি। তাহলে ডেফিনেশন যদি বলে যে হোয়াট ডু ইউ মিন বাই ডেরিভেটিভ অফ এ ফাংশন, আমরা একটু চেষ্টা করব মনে রেখে যাওয়ার, সেটা আমি লিখছি বোর্ডে। তাহলে আমরা মোটামুটি মনে রাখবো, এটা হচ্ছে ডেফিনেশন, যে দ্য রেট অফ চেঞ্জ অফ ফাংশন উইথ রেসপেক্ট টু ইটস ভেরিয়েবল, তার লিমিটিং কেস। রেট অফ চেঞ্জ অফ ফাংশন মানে এটা ফাংশনের চেঞ্জ, রেট অফ চেঞ্জ মানে পার ইউনিট কত, তাহলে রেট অফ চেঞ্জ অফ ফাংশন উইথ রেসপেক্ট টু ইটস ভেরিয়েবল এর লিমিটিং কেস, ঠিক আছে? তার লিমিটিং কেস অফ রেট অফ চেঞ্জ অফ ফাংশন উইথ রেসপেক্ট টু ইটস
ভেরিয়েবল ইজ কল্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন। ঠিক আছে, তো আমরা এই ছবি টবি যদি মনে না রাখতে পারি, মনে রাখবো না, মনে রাখার দরকারও নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। আমাদের মনে রাখতে হবে এটা কি, সি পয়েন্টের ডেরিভেটিভ মানে হচ্ছে নিচে এক্স এর চেঞ্জ, উপরে যেমন এক্স চেঞ্জ হয়েছে ফাংশনেরও চেঞ্জ হয়েছে, তার লিমিটিং কেস। ঠিক আছে, এটা একটা ইয়ে, এটারই অল্টারনেটিভ একটা ডেফিনেশন আছে। আমি ধরে নিচ্ছি যে এইচ ইকুয়ালস টু এক্স মাইনাস সি, ধরে নিলাম। তাহলে অ্যাজ এক্স টেন্স টু সি, এইচ টেন্স টু জিরো, এক্স আর সি এর মধ্যে দূরত্বই কমে যাচ্ছে, তাহলে এইচ এর ভ্যালু জিরো হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কেমন লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স এর জায়গায় ভ্যালু পুট করে দিই, এইচ মানে এক্স আমি রাখতে চাইছি না, তাহলে এক্স এর ভ্যালু পুট করে দিলে এইচ প্লাস সি বা সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি তো ছিলই, বাই এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি এর ভ্যালু এইচ। এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভেরই অল্টারনেটিভ ডেফিনেশন। দুটোই আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটাও দেখো সেই একই জিনিস, এখানটায় সি এর, এখানটায় সি ছিল আর এখানে সি চেঞ্জ হয়েছে, মানে এক্স এর চেঞ্জ, তাহলে করসপন্ডিং ফাংশনের চেঞ্জ এইটা হবে। তাহলে উপরে ফাংশনের চেঞ্জ হলো আর নিচে এক্স এর চেঞ্জ কত, এইচ পরিমাণ চেঞ্জ হয়েছে, তাহলে নিচে এইচ, এদের লিমিটিং কেস। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রথমত দুটো ডেফিনেশন তো মনে রাখতেই হবে, দুবার লিখবে মনে থেকে যাবে। ভুল করে কোথায়, লিমিট এই ডেফিনেশনটা লিখতে চাইছে যে লিমিট এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, দিয়ে এখানটায় লিখে দেয় এইচ টেন্স টু সি, ভুল করে লেখে আর কি, এখানটায় এইচ টেন্স টু সি লিখে দেয়। তো ঘটনা হচ্ছে এইচ টেন্স টু সি মানে এক্স টেন্স টু সি কখন হবে, যদি আমি এই ফরম্যাটে ডেফিনেশন লিখি, সি পয়েন্টের ডেরিভেটিভ যদি এই ফরম্যাটে লিখি তাহলে এক্স টেন্স টু সি হবে। এই ফরম্যাটে যদি লিখি তাহলে সবসময় এইচ টেন্স টু জিরো, এইটা মাথায় রাখবে, কখনোই এইচ টেন্স টু সি হবে না। এই ফরম্যাটে লিখলে সবসময় এইচ টেন্স টু জিরো, আর এই ফরম্যাটে লিখলে যে এখানটায় ডেরিভেটিভ করতে দিয়েছে এক্স টেন্স টু সেই পয়েন্ট, মনে থাকবে। এটা খুব ভালো করে মনে রাখবে, আমি পরীক্ষার খাতায় দেখেছি ছেলেপেলেরা এরকম করে দেয়, যে লাস্টে গিয়ে আর মেলে না। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ইনিশিয়াল ডেফিনেশন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলেই সি পয়েন্টে, এক্সিস্ট শুধু করলে হবে না, এক্সিস্ট করে মানে লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হতে হবে। যদি দুটো সমান হয় তাহলে সি পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে, এবং তার ভ্যালু কত, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের যে ভ্যালুটা সেটাই হচ্ছে ওই ইয়ের ভ্যালু, সি পয়েন্টের ডেরিভেটিভের ভ্যালু। তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, এটাকে এক্সিস্ট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ, এটাকেও এক্সিস্ট করতে হবে, এবং দুটোকে সমান হতে হবে, তবেই এই লিমিটটা এক্সিস্ট করলো। এবং লিমিটটা এক্সিস্ট করলো মানে সি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ আছে এবং তার ভ্যালু কত, এই লিমিটের যে ভ্যালু সেটা হচ্ছে ওর ভ্যালু। এটাকে আমরা নর্মালি ডিনোট করি এইচ মাইনাস, মানে বাম দিক জিরোর থেকে ছোট, তার মানে এল এফ ড্যাশ সি, সি পয়েন্টেই ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে, আর এটা জিরো প্লাস, তার মানে এটা আর রাইট হ্যান্ড সাইডে বেশি, তাহলে এফ আর এফ ড্যাশ সি। সিমিলারলি এইটার ক্ষেত্রে যদি আমরা করতে যাই তাহলে এক্স টেন্স টু সি প্লাস করবো একবার, এক্স টেন্স টু সি মাইনাস করবো একবার। সি মাইনাস মানে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর সি প্লাস মানে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। বোঝা গেল, এই বেসিক যে জিনিসগুলো সেটা আমার ফার্স্ট প্যারাতে লেখা আছে। ঠিক আছে, একটু রিডিং দেবে, আর যদি রিডিং না দিতে যাও এইটাকে একটু খাতায় লিখে নেবে। ঠিক আছে, তারপর আমি চলে আসছি 8.2, রিলেশন বিটুইন কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। এর আগে আমরা কন্টিনিউটি পড়েছি, সেই কন্টিনিউটির সাথে ডিফারেন্সিবিলিটির কি রিলেশন, মানে ফাংশনটা কন্টিনিউয়াস হলে কি ডেরিভেটিভ হবে, বা যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে কি ফাংশনটা কন্টিনিউয়াস থাকবে, কোনটা আমি চোখ বন্ধ করে বলতে পারবো, সেইটা আমরা দেখি এবার। 8.2 এ যেটা লেখা আছে রিলেশন বিটুইন কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, ওইটা কোশ্চেন হিসেবে যদি দিতে যাই তাহলে তার নিচেই স্টেটমেন্ট বলে দেওয়া আছে। কোশ্চেনটা কি, যে ইফ দ্য ফাংশন ইজ ডিফারেন্সিবল অ্যাট সি দেন ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, মানে ফাংশন যদি কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিবল হয়, মানে ওই পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে সেই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হতেই হবে, মানে কন্টিনিউয়াস হবে তারপর ডিফারেন্সিবল হবে। ইজ দ্য কনভার্স ট্রু, মানে এটা আমরা কি দেখলাম, সি পয়েন্টে ডিফারেন্সিবল হলে সি পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে,
উল্টে সি পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, সেটা হচ্ছে ইজ দ্য কনভার্স ট্রু, সেটা আমাদের চেক করতে বলেছে। তাহলে দেখো আমরা কি পেলাম, যে কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি। তাহলে বলছে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কন্টিনিউয়াস হয়েই আসতে হবে। ডিফারেন্সিয়েবল যদি হতে হয় তাহলে তাকে আগে কন্টিনিউয়াস হতেই হবে, যে ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি ইজ দ্যাট ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। তার মানে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কন্টিনিউয়াস হবে, তার মানে কন্টিনিউয়াস হওয়ার পরে ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, কন্টিনিউয়াস হওয়ার পরে সে ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এইটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া ডেরিভেটিভ এক্সিস্ট করবার জন্য। বুঝতে পেরেছো? যেমন পরীক্ষায় পাস করবার জন্য এক্সামে অ্যাপিয়ার হওয়াটা মানে পরীক্ষায় বসাটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, কিন্তু ঘুরিয়ে পরীক্ষায় বসলে মানেই তুমি এক্সামে পাস করে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিয়েবল হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হয়ে আসতেই হবে। এটা হচ্ছে অ্যাপিয়ার ইন এক্সাম, এইভাবে ভাববে। আর এটা হচ্ছে পাস ইন এক্সাম। তাহলে আমাকে যদি পাস হতে হয় এক্সামে অ্যাপিয়ার হতেই হবে, বসতেই হবে পরীক্ষায়, কিন্তু পরীক্ষায় বসা মানেই যে সে পাস করবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এটা কি নেসেসারি কন্ডিশন, পাস হওয়ার জন্য এটা নেসেসারি কন্ডিশন, সেটাই পরে লেখা আছে। দ্য নেসেসারি কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি, মানে ডেরিভেটিভ এক্সিস্ট করবে তার নেসেসারি কন্ডিশন কি, ইজ দ্যাট দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস দেয়ার। তাহলে ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন হচ্ছে কন্টিনিউয়াস হওয়া। বোঝা গেল? কিন্তু তার মানে এই নয় যে কন্টিনিউয়াস হলেই ও ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আমরা অ্যাপিয়ার ইন এক্সামিনেশন অ্যান্ড পাস ইন এক্সামিনেশন এই দিয়ে আমরা ভাববো। কন্টিনিউটি হচ্ছে পাস ইন এক্সামিনেশন, ডিফারেন্সিয়েবিলিটি ইজ হচ্ছে সরি, কন্টিনিউটি হচ্ছে অ্যাপিয়ার ইন এক্সামিনেশন, ডিফারেন্সিয়েবল হচ্ছে পাস ইন এক্সামিনেশন। ঠিক আছে, তো মোদ্দা কথা হচ্ছে কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল হবে না, কন্টিনিউয়াস হতেই হবে, তাহলেও ডিফারেন্সিয়েবল হওয়ার চান্স আছে। মানে কন্টিনিউয়াস হলেই যে হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ডিফারেন্সিয়েবল হতে হলে কন্টিনিউয়াস হতেই হবে। একটু ভালো করে ভাববেন নিজেরা। হ্যাঁ, তাহলে আমি ধরে নিচ্ছি যে ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি, তাহলে আমাকে দেখাতে হবে যে সেই ক্ষেত্রে ফাংশনটা সি পয়েন্টে কন্টিনিউয়াস। আমাকে তাই বলেছে। তাহলে সলিউশনে let fx is continuous at x equals to c, sorry, differentiable fx is differentiable at x equals to c, তাই যদি হয় তাহলে then f dash c equals to limit x tends to c f of x minus f of c by x minus c exist। তাই তো আমরা ওই প্রথম ডেফিনেশনটা লিখেছি। আমার যতদূর মনে পড়ছে, যত চ্যাপ্টার এগোবে ডেরিভেটিভের ফর্মুলা তো বারবার লিখতে হবে। এইটা হচ্ছে, আমি যদি বলি এটা ফার্স্ট ফর্মুলা আর এইচ দিয়ে সেটাকে সেকেন্ড ফর্মুলা যদি আমি বলি, তাহলে ফার্স্ট ফর্মুলাটা খুব কম জায়গায় ইউজ হয়েছে, খুবই কম জায়গায়। তার মধ্যে এটা হচ্ছে একটা, ওই নেসেসারি কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি ইজ দ্যাট ইট ইজ কন্টিনিউয়াস দেয়ার, এই জায়গাটাই ফার্স্ট ফর্মুলা ইউজ হয়েছে, বাকি সব জায়গাতেই প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এইচ। তাহলে একটু এটা মনে রাখবো, নাহলে পরে গিয়ে একটু সমস্যা হবে। তাহলে এটা এক্সিস্ট করবে। এবার কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হয়, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়ালস টু এফ সি হতে হয়, ঠিক তো? বা এফ সিটা তো কনস্ট্যান্ট, তাহলে লিমিটের ভেতরে নিয়ে আসা যাবে, তার মানে এটা ইকুয়ালস টু জিরো আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটা পেলাম। এবার আমি শুরু করি এটা জিরো দেখানোর প্রসিডিওর। নাও লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি, দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি যদি লিখি তাহলে ইন্টু এক্স মাইনাস সি। তাহলে দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি ইন্টু সেপারেট করে দিলাম লিমিট এক্স টেন্স টু সি এক্স মাইনাস সি, দিস ইকুয়ালস টু এটার ভ্যালু কি, বাই ইউজিং ওয়ান আমরা লিখতে পারি এফ ড্যাশ সি, আর এটা কি এক্স টেন্স টু সি এক্স মাইনাস সি মানে জিরো, মিনস জিরো। তাহলে আমাদের শো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু সি বলতে পারি। ঠিক আছে, এবার তোমাদের মনে হবে স্যার এত এটা কি দরকার, এটা তো এমনি জিরো হচ্ছে, আমি যদি এটা নাও হয় তবু তো এরকম করে যদি লিখি এটা তো জিরো হচ্ছে। ঘটনা হচ্ছে এই লিমিটটা নয় এক্সিস্ট করছে, এই লিমিটটা যে সবসময় এক্সিস্ট করবে তার তো গ্যারান্টি নেই।
যদি ডিফারেন্সিবল হয় তবেই এই লিমিটটা এক্সিস্ট করবে, ঠিক আছে? এটা তো সবসময় জিরো, কিন্তু এটা তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে যদি ডেরিভেটিভ এক্সিস্ট না করে। সেই জন্য এটা এক্সিস্ট করবে তবেই না আমি তার সাথে জিরো গুণ করে জিরো লিখবো, এখানে আনডিফাইন্ড কিছু চলে আসলো, তাহলে তো মুশকিল। সেই জন্য ডিফারেন্সিবল হওয়াটা সি পয়েন্টে জরুরি কন্টিনিউয়াস ইয়ের জন্য, ঠিক আছে? তাহলে আলটিমেটলি সি পয়েন্টে ডিফারেন্সিবল, তাতে দেখালাম সি পয়েন্টে কন্টিনিউয়াস। এবার উল্টে আমি ধরে নিই যে সি পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে কি সি পয়েন্টে ডিফারেন্সিবল হবেই তার গ্যারান্টি আছে? এটা যেমন গ্যারান্টি সি পয়েন্টে ডিফারেন্সিবল হয়ে যায়, তাহলে সি পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যায়। আর উল্টে সি পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে কি গ্যারান্টি আমি বলতে পারবো যে সি পয়েন্টেও ডিফারেন্সিবল হবে? তাহলে কোশ্চেন দেখে বুঝতে পারছি ইজ দ্য কনভার্স ট্রু, অবভিয়াসলি ট্রু নয় বলে এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, নাহলে তো সেটা থিওরাম হয়ে যেত। তাহলে দ্য কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু, সেটা আমাদের নিচেই দেওয়া আছে, হ্যাঁ, যে কনভার্স করোলারিতে দেওয়া আছে দ্য কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু। বেশি কিছু লিখতে যাবো না, ওখানটা প্রচুর বেশি লেখা আছে, থিওরামটাও প্রচুর লেখা আছে, অত লিখবো না, আমি যেটুকু লিখলাম ওইটুকু লিখবো। কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু, যেটা করোলারি বলে লেখা আছে, সেখানটায় আমি একটা ফাংশন এফ এক্স ইকুয়ালস টু মড এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমি দেখবো যে এই ফাংশনটা কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছে কিন্তু ডিফারেন্সিবল হতে পারে না। তাহলে কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিবল তার কোনো গ্যারান্টি নেই। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, এটাকে যদি ভাঙি, এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, জিরো যখন এক্স ইকুয়ালস টু জিরো, মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো। তাহলে নাও জিরো পয়েন্টে যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে কি করতে হয়, এফ অফ জিরো মাইনাস জিরো, মানে যেটা আমরা লিখি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, ঠিক তো? তাহলে জিরোর থেকে ছোট হলে ফাংশনের ভ্যালু মাইনাস এক্স, সে এক্স এর জায়গায় জিরো পুট করে দিলে জিরো। একই রকম ভাবে এফ জিরো প্লাস জিরো, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, তাহলে এক্স এর ভ্যালু জিরোর থেকে বড়, তাহলে ফাংশনের ভ্যালু এক্স, তাকে জিরো বসালে আবার জিরো। এবং এফ অফ জিরো মানে এক্স এর ভ্যালু যখন জিরো তখন জিরো, তাহলে লেফট হ্যান্ড লিমিট জিরো, রাইট হ্যান্ড লিমিট জিরো, ফাংশনের ভ্যালু জিরো। সো ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। এবার দেখি ডিফারেন্সিয়েবল কিনা। নাও এল এফ ড্যাশ জিরো, এল এফ ড্যাশ জিরো মানে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এল মানেই হচ্ছে মাইনাসের দিক থেকে আসছে, এফ অফ, আমাদের ফর্মুলা কি ছিল, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। সি পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হতে হয়, তাহলে আমি জিরো পয়েন্টে চাইছি, তাহলে সি এর জায়গায় জিরো বসবে। এইটা কিন্তু সবসময় জিরো, এটা আমি বারবার বলছি, ঠিক আছে? আর এইটা কি, এইখানটা কি বসবে, যে পয়েন্টে আমি ডেরিভেটিভ করতে চাইছি এফটা সি, এই সি এর ভ্যালু যা সে এখানটায় বসবে, এইটা কিন্তু সবসময় জিরো। আচ্ছা, মাইনাস এফ অফ জিরো বাই এইচ, তাহলে এখানটা যদি ওয়ান থাকতো এফ ড্যাশ ওয়ান, তাহলে কি লিখতাম, এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ, এটা কিন্তু সবসময় জিরো থাকতো। লেফট হ্যান্ড তাই জিরো মাইনাস, রাইট হ্যান্ড তাই জিরো প্লাস, তাই লিখবো, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু, তাহলে আলটিমেটলি এটা কি হয়ে গেল, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। তাহলে এইচ টেন্স টু জিরো মাইনাস মানে এইচ এর ভ্যালু জিরোর থেকে কম, তখন এফ অফ এইচ এর ভ্যালু কত, এক্স এর জায়গায় এইচ লেখা আছে কোনটায়, যে এক্স এর এইচ এর ভ্যালু যখন জিরোর থেকে কম তখন ফাংশনের ভ্যালু মাইনাস এইচ, তাই লিখবো এখানটায়। তাহলে দিস ইকুয়ালস টু মাইনাস এইচ মাইনাস এফ অফ জিরো, এক্স এর ভ্যালু জিরো তখন ফাংশন জিরো, তাহলে এফ অফ জিরো মানে জিরো বাই এইচ, সামনে একটা লিমিট, সেটা কাটাকুটি করে গিয়ে মাইনাস ওয়ান হয়ে গেল। প্রথমে এইচ মাইনাস এইচ কাটবে, মাইনাস ওয়ান হয়ে যাবে, তার সামনে লিমিট দেওয়া যা না দেওয়া তাই। সিমিলারলি আর এফ ড্যাশ জিরো, আর এফ ড্যাশ জিরো মানে কি হবে, সেম একই জিনিস, শুধু এইচ টেন্স টু জিরো মাইনাস না হয় জিরো প্লাস হয়ে যাবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। দিস শুড বি ইকুয়ালস টু, এটা কি আলটিমেটলি এফ অফ এইচ, যেখানে এইচ এর ভ্যালু জিরোর থেকে বড়, তাহলে এফ অফ এইচ যেখানে এইচ এর ভ্যালু জিরোর থেকে বড়, তাহলে ফাংশনের ভ্যালু এইচ হয়ে যাবে। আগেরটা যেমন মাইনাস এইচ হয়েছিল, কারণ এইচ এর ভ্যালু জিরোর থেকে ছোট ছিল, তাই মাইনাস এইচ। এটা এইচ এর ভ্যালু জিরোর থেকে বড়, তাই ফাংশনের ভ্যালু অনলি এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস অনলি এইচ, এফ অফ জিরো ভ্যালু তো জিরো বাই এইচ, কেটে কেটে গিয়ে ওয়ান হয়ে যাবে। তাহলে হেয়ার এল এফ ড্যাশ জিরো অ্যান্ড আর এফ ড্যাশ জিরো আর নট সেম, লিখবো এরকম, দিস নট ইকুয়ালস টু দিস, this not equals to this, so the function is not differentiable at x equals to 0, ঠিক আছে? তাহলে আমরা একটাই এক্সাম্পল মনে রাখবো, মোড এক্স, একদম সহজ, এরপরে আরো প্রচুর এক্সাম্পল আসবে,
কিন্তু ওগুলো একটু বড় বড় হবে। আমরা মড এক্সটাকে মনে রাখবো যে মড এক্স ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিন্তু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে পারে। ঠিক আছে, ভালো এটা যে কন্টিনিউটি ইজ দ্য নেসেসারি কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি বাট কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু। তাহলে যখনই নট অলওয়েজ ট্রু তখনই আমাকে একটা এক্সাম্পল মনে রাখতে হবে। এই যে ছোট্ট করে একটা লেজুর দিয়ে দেবে, ইজ দ্য কনভার্স ট্রু, তখন আমাকে এটা দিতে হবে। আচ্ছা, তাহলে আমি যেটুকু বললাম 8.2-তে ওইটুকুই লিখবে, বইয়ে অনেক আমার নোটে অনেক বেশি লেখা আছে। তারপর চলে আসি 8.3। আমাদের নেক্সট হচ্ছে নোটের 8.3। আমি গোটা কোশ্চেনটা লিখিনি। গোটা কোশ্চেনটা হচ্ছে ইফ এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার সাইন 1/x যখন এক্স নট ইকুয়ালস টু 0 আর 0 যখন এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে ইফ এফ এক্স ইকুয়ালস টু দিস দেন সো দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু সি, মানে এক্স ইকুয়ালস টু 0। তাহলে বলছে এফ এক্সটা 0 পয়েন্টে কন্টিনিউয়াসও হয়েছে, ডিফারেন্সিয়েবলও হয়েছে। ঠিক আছে, ঠিক তারপরে বলেছে অ্যান্ড এফ ড্যাশ 0 ইকুয়ালস টু 0, মানে শুধু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়েছে সেটা দেখালেই হবে না, 0 পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালুটাও যে 0 এসছে সেটাও দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এখানটায় দেখিয়ে দিতে পারি যে ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0, তাহলে অটোমেটিক সে কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ কন্টিনিউটি ইজ দ্য নেসেসারি কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি। ঠিক আছে, তাহলে আমি আমার নোটে কি করা আছে, একবার কন্টিনিউয়াস দেখানো হয়েছে, তারপর একবার ডিফারেন্সিয়েবল দেখানো হয়েছে, যেহেতু দুটোই দেখাতে বলেছে। কিন্তু আমরা একটু চালাকি করব, যদি দুটোই দেখাতে বলে তাহলে শুধু ডিফারেন্সিবিলিটিটা দেখাবো 0 পয়েন্টে, দিয়ে তারপর লিখবো সিন্স দ্য ফাংশন ইজ ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0 দেন ইট মাস্ট বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। ব্র্যাকেটে লিখে দেবো সিন্স কন্টিনিউটি ইজ দ্য নেসেসারি কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি। তাহলে আমাদের একটু সময়টা বাঁচবে। দেখো আমাদের বেশি সময় থাকে না কিন্তু, 2.5 ঘন্টা মানে হচ্ছে 150 মিনিট মাত্র, তাতে আমাদের 60 মার্কস অ্যান্সার করতে হয়। ঠিক আছে, তাহলে 60 মার্কস 60 নম্বর যদি অ্যান্সার করতে হয় তাহলে 60 নয়, এটাকে 50 ধরো। কেন? কারণ এই খাতায় লিখতে হবে, সই করতে আসবে, এদিকে একটু তাকাবে ওদিকে একটু তাকাবে, মানে সরি ওইখানটায় 60 কেন বলছি, এখানটায় 60 নম্বর, এখানটায় 150 মিনিট না ধরে 140 মিনিট ধরো। ঠিক আছে, তাহলে এবার তুমি 140কে যদি 60 দিয়ে ভাগ করো তাহলে 6 দুগুণী 12, আমি 2.5 মিনিট করে ধরছি, এক একটা কোশ্চেনে 2.5 মিনিট করে আমরা সময় পাবো, ম্যাক্সিমাম সময়। বুঝতে পেরেছো? তাহলে 2.5 মিনিট মানে কিন্তু খুব খুব কম না সময়। সুতরাং টাইম মেনটেন্সটা আমাদের কিন্তু একটু ইয়ে করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা। তো যাই হোক, আমি প্রথমে দেখাই ফাংশন ইজ ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি করব, যে এল এফ ড্যাশ 0, যেহেতু 0 পয়েন্টে ডিফারেন্সিবল দেখাতে বলেছে তাই 0, এখানটা যদি 9 বলতো তাহলে 9 লিখতাম। দিস ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, যেহেতু লেফট হ্যান্ড সাইড 0 মাইনাস, এখানে তো সবসময় 0 হবে, এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। দিস ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এইচ, এখানটা পড়ে থাকছে এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। দিস ইজ ইকুয়ালস টু, যখন এইচ এর ভ্যালু 0 থেকে ছোট, তাহলে এখানে দেখো 0 থেকে ছোট বা বড় মিনস নট ইকুয়ালস টু 0, এখানে প্রত্যেক কেসেই এটা হবে, মানে এইচ টেন্স টু 0 মাইনাস, মানে এই যখন 0 থেকে ছোট তখনও এটা হবে, বড় তখনও এটা হবে, কারণ এখানটা এরকম দুটোতে সেম ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এইচ, তার ভ্যালু এইচ স্কোয়ার সাইন 1/h মাইনাস এফ অফ 0, তার মানে 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু 0 বাই এইচ, মিনস লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস একটা একটা কেটে গিয়ে এইচ সাইন 1/h। এর লিমিট কত আমরা লিমিটের চ্যাপ্টারে জানি। আমার অ্যান্সার বলার আগে তোমরা নিজে নিজে পজ করে ভাবো ভিডিওটা, এই লিমিটের ভ্যালু কত। দেখো আমরা এরকম ছিল লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন 1/x, তার ভ্যালু ছিল 0, তাহলে এক্স এর জায়গায় এখানে এইচ আছে, তাহলে এটাও 0, তাহলে গেল এটা। সিমিলারলি আমরা যদি আর এফ ড্যাশ 0 লিখি সেটাও আমাদের 0 আসবে। কেন? কারণ এখানে এই ভ্যালুটা তো চেঞ্জ হচ্ছে না, একই থাকছে। আমরা একবার করে দেখাবো। তাহলে ঠিক তারপরে লিখবো সিন্স এল এফ ড্যাশ 0 ইকুয়ালস টু আর এফ ড্যাশ 0 সো দ্য ফাংশন ইজ ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে,
কন্টিনিউটিতে দেখানোর জন্য কি করব, সিন্স দ্য ফাংশন ইজ continuous at x equals to 0, so it must be, sorry continuous কেন বলছি, আমি তো ডিফারেন্সিয়েবল দেখালাম। since the function is differentiable at x equals to 0, so it must be continuous at x equals to 0, এটা হতেই হবে। ব্যাস এইটুকু লিখে ছেড়ে দেবো, ঠিক আছে। তারপর আমাদের কি বলেছে, এফ ড্যাশ জিরোর ভ্যালু 0, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু 0, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু 0, তাহলে আলটিমেটলি এই দুটো ভ্যালু সেম হলে, সেটাই সেম হলে তবে না ডেরিভেটিভ এক্সিস্ট করে, এবং সেই ডেরিভেটিভের ভ্যালু কি হয়, এই যে কমন ভ্যালু সেটাই ডেরিভেটিভ হয়। তাহলে ঠিক তার পরের লাইনে লিখবো এফ ড্যাশ 0 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, এর সাথেই পরের পার্ট দিয়েছে অলসো শো দ্যাট এফ ড্যাশ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এরই সঙ্গে একটা লেজুর দিয়েছে যে এফ এক্স না হয় কন্টিনিউয়াস হলো 0 পয়েন্টে, কিন্তু এফ ড্যাশ এক্স সেটা কন্টিনিউয়াস হবে না 0 পয়েন্টে। তাহলে এফ এক্স যদি এইটা হয়, তাহলে এফ ড্যাশ এক্স মানে কি লিখবো, এটাকে ডেরিভেটিভ করে দেবো। এটার ডেরিভেটিভ কত হবে, 2x ইউ ইন্টু ভি ফর্মে আছে, 2x ইন্টু সাইন 1/x, আর তারপরে সাইন ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ cos 1/x ইন্টু এটার ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, মাইনাস 1/x স্কোয়ার, তাহলে বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে এটা কখন, যখন এক্স নট ইকুয়ালস টু 0, সিম্পল ডেরিভেটিভ, কিচ্ছু নেই এর মধ্যে। আর 0 যখন এক্স ইকুয়ালস টু 0। আমাকে বলেছে এবার এইটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে না, এফ এক্স 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যায়, কিন্তু এফ ড্যাশ এক্স হবে না। তাহলে এটাকে আমি মনে মনে জি এক্স ধরে নিই, তাহলে আমাকে দেখাতে হবে জি এক্সটা 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তাহলে তার জন্য নাও জি অফ 0 মাইনাস 0 মানে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস জি অফ এক্স। তাহলে তার জন্য কি হবে, যে জি লিমিট তো থাকবেই, যে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস জি এক্স মানে এটা, ওহো এটা তো এক্স, বুঝেছো, আমি ডেরিভেটিভ আর কন্টিনিউটির মধ্যে পার্থক্য এই গন্ডগোল করে ফেলছি। এইচটা শুধু ডেরিভেটিভের ক্ষেত্রে হবে, এটা এক্স টেন্স টু 0, যদি এখানটায় এরকম বলতো যে 9 পয়েন্টের ডেরিভেটিভ কত, তাহলে লিমিট এক্স টেন্স টু 9 মাইনাস 9 প্লাস, ডেরিভেটিভেও এক্স লিখলে 9 মাইনাস 9 প্লাস হতো, কিন্তু এইচ দিয়ে লিখলে তবে 0, ঠিক আছে, এটা মনে রাখো। তাহলে এক্স টেন্স টু 0 মাইনাস ফাংশনের ভ্যালু 0 মাইনাস মানে 0 থেকে ছোট, মানে নট ইকুয়ালস টু 0 কেস আসছে, মানে এটা আসবে। তাহলে আসছে 2x sin 1/x মাইনাস cos 1/x, দিয়ে সেপারেট করে দেবো, লিমিট এইটা মাইনাস লিমিট এইটা। তো এখানটা এই লিমিটটা তো এক্সিস্ট করছে, x sin 1/x এর ভ্যালু 0, কিন্তু cos 1/x অ্যাজ x টেন্স টু 0 মাইনাস মানে 0ই ধরো, cos 1/x দিস ডাজ নট এক্সিস্ট, আমরা লিমিটে পড়েছিলাম, লিমিট x টেন্স টু 0 sin 1/x বা cos 1/x ডাজ নট এক্সিস্ট, ঠিক তো। কসি ক্রাইটেরিয়া দিয়েও করতে পারি, বা দুটো পয়েন্ট ধরেছিলাম, একটা পয়েন্ট ধরেছিলাম যে যার জন্য হলো না, বা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়েও করতে পারি। দেখবে লিমিট বা কন্টিনিউটি দুটো চ্যাপ্টার, এটা লিমিট দিয়ে করলেই ভালো হবে, যেহেতু লিমিট আছে, যে লিমিট দিয়ে করবো যে দিস ডাজ নট এক্সিস্ট, সো 0 পয়েন্টেই তো মানে আমাদের লেফট হ্যান্ড কন্টিনিউটিটাই এক্সিস্ট করলো না, তাহলে রাইট হ্যান্ড কন্টিনিউটি এক্সিস্ট করলো কি না করলো দেখে লাভ নেই। ঠিক এখানটা লিখবো which does not exist since limit x tends to 0 minus cos 1/x does not exist, hence f dash x is not continuous at x equals to 0। বুঝে গেল? নোটে যা লেখা থাকবে থাক, আমি যেটা বলছি সেটাই করবে, তাহলে ছোট হবে। তারপরে চলে আসি 8.4 এ। নেক্সট হচ্ছে আমাদের 8.4, আমি ছোট করে লিখেছি কোশ্চেনটা, যে সো দ্যাট দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স, দিয়ে বাকিটা পুরো ব্র্যাকেটের মধ্যে 1 + 1/3 সাইন লগ এক্স স্কোয়ার, যখন এক্স নট ইকুয়ালস টু 0 মানে গ্রেটার দ্যান 0তেও ফাংশন এই ভ্যালু নেবে, লেস দ্যান 0তেও এই ভ্যালু নেবে, আর 0 যখন হবে তখন ফাংশনের ভ্যালু 0। যে কোশ্চেন বলেছে যে ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এই ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0 বাট এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, বা 0 পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল নয় সেটা দেখাতে বলেছে, ঠিক আছে, মানে 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিন্তু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয় এটা দেখাতে বলেছে। 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয় মানে এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে
যদি ডিফারেন্সিয়েবল হতো তাহলে কন্টিনিউটি আমি চোখ বন্ধ করে বলে দিতাম, ঠিক আছে? কিন্তু এখানটা অন্য কিছু বলেছে, বলছে কন্টিনিউয়াস হয়েছে কিন্তু ডিফারেন্সিয়েবল হয়নি। তাহলে এটা হচ্ছে সেটাও দেখাতে হবে, এটা হচ্ছে না সেটাও দেখাতে হবে। বুঝা গেল? তাহলে 0 পয়েন্টে কন্টিনিউয়াস যদি হতে হয় তাহলে f0 মাইনাস, তার মানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। তাহলে পরের লাইনে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাস মানে নট ইকুয়ালস টু 0 কেস। তাহলে এটা বসিয়ে দিই। তাহলে x ইন্টু 1 প্লাস 1/3 সাইন লগ অফ এক্স স্কোয়ার, ঠিক আছে? দিয়ে আমি দুটো লিমিটে ভাগ করে দিলাম, যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1 প্লাস 1/3 সাইন লগ অফ এক্স স্কোয়ার। এটার লিমিট তো 0, এটার লিমিট এক্সিস্ট করতে হবে, তারপরে আমি বলবো যে হ্যাঁ এর সাথে এটা গুণ করে 0 আসবে। তাই এটার লিমিট এক্সিস্ট করে কিনা সেটা হচ্ছে আমাদের একটা ব্যাপার, ঠিক আছে? তাহলে দেখো সাইন তার ভেতরে যাই থাকুক, যদি আমি মনে মনে থেকে থিটা ধরে নিই, তাহলে সাইন থিটা তো বাউন্ডেড, তাহলে এই গোটাই ফাংশনটাই বাউন্ডেড। তাহলে এই ফাংশনটা বাউন্ডেড আর এই ফাংশনের লিমিট 0। তাহলে আমরা একটা লিমিটের থিওরাম পড়েছিলাম, ইফ fx ইজ বাউন্ডেড অ্যান্ড লিমিট অফ gx টেন্ডস টু 0, তাহলে লিমিট অফ fx ইন্টু gx মানে তাদের গুণফলের লিমিট 0 হবে। বুঝা গেল? সবসময় যে এটা 0-র সাথে যাই গুণ করে 0 আসবে তা কিন্তু না, এটাকে আদৌ এক্সিস্ট করছে কিনা দেখতে হবে। তাহলে এটা বাউন্ডেড ফাংশন সাইন থিটা যদি ধরি, তাহলে এটা 0 হলো। সিমিলারলি এফ অফ 0 প্লাস 0, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে মনে কি রাখতে হবে, এই ফাংশনটা দেখার সঙ্গে সঙ্গে আমাকে মাথায় আসতে হবে আমি এই ফরম্যাটে করেছি, ব্যাস এইটুকুই মনে রাখতে হবে। 0 প্লাস 0তেও এটা 0ই হবে। সো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়ালস টু 0। এবার আমরা ডিফারেন্সিবিলিটি চলে যাই। প্রথমে এল এফ ড্যাশ 0 এর ভ্যালু কত দেখি। নাও এল এফ ড্যাশ 0 মানে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস কোন পয়েন্টে, 0 পয়েন্টে। এইখানটায় 0 আছে বলে এখানটা 0 আসছে তা কিন্তু নয়, এইখানটায় 0 আছে বলে এখানটায় 0 আসছে। এখানে 10 থাকলে এখানে 10 আসতো, এটা সবসময় 0। আমি বারবার কেন বলছি, যেন জিনিসটা তোমাদের মাথার মধ্যে ঢুকে থাকে। এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, দিস ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, তার মানে আলটিমেটলি এটা এফ অফ এইচ হয়ে গেল। এফ অফ এইচ, এইচ টেন্ডস টু 0 মাইনাস মানে নট ইকুয়ালস টু 0 কেস। তাহলে এফ অফ এইচ এর ভ্যালু কত, এক্স এর জায়গায় এইচ পুট করবো, তাহলে এইচ ইন্টু 1 প্লাস 1/3 সাইন লগ অফ এইচ স্কোয়ার মাইনাস এফ অফ 0, তাহলে ওর ভ্যালু 0 হয়ে গেল, বাই এইচ। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এইচ এইচ কেটে গেল, পড়ে থাকলো লিমিট এইচ টেন্ডস টু 0 1 প্লাস 1/3 সাইন লগ অফ এইচ স্কোয়ার। এইবার এটার লিমিট কত হবে? তো দেখো এর আগে আমি কি করেছিলাম, এটাকে থিটা ধরে সাইন থিটা বাউন্ডেড, তাহলে গোটা ফাংশনটাই বাউন্ডেড। বাউন্ডেড তো বটে, কিন্তু লিমিট কত সেটাকে আমি কনফার্মলি বলতে পারবো? আগেরটাই কি লাভটা কি ছিল, একটা ফাংশন 0 আর একটা ফাংশন বাউন্ডেড, তাহলে তাদের গুণফলের লিমিট 0, ঠিক আছে? কিন্তু শুধু এবার বাউন্ডেড ফাংশনটার লিমিট নিচ্ছে, তাহলে এটা বাউন্ডেড তো ঠিকই আছে, কিন্তু এর ভ্যালু কত সেটা তো আর জানি না। তাহলে দিস লিমিট ডাজ নট এক্সিস্ট, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট অ্যাট x ইকুয়ালস টু 0, সো f ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট। লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলো কি না করলো, কি সমান হলো কি অসমান হলো, আমার দেখে লাভই নেই, একটা তো এক্সিস্ট করেনি, সো f ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট। আর এটা মনে রাখবে, হ্যাঁ এরকম টাইপের উল্টো পাল্টা ফাংশন দিয়ে দেয় পরীক্ষাতে। আচ্ছা, তারপরে মানে এমন একটা ফাংশন দেবে যেটা দেখেই তুমি ঘাবড়ে যাবে যে আরে বাপরে এই লিমিট কি করে বার করবে, এই লিমিট তো আমি জীবনে কোনোদিন করিনি। কিন্তু ঘটনাটা তো আমার জীবনে করার দরকারও নেই, এটা বাউন্ডেড এটা 0, তাহলে তাদের গুণফলের লিমিট 0। বোঝা গেল? মাথায় রাখবে এটা। তারপর আসছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 5.8 বলেছে, so that the function fx equals to x tan inverse 1/x for x not equals to 0 and f of 0 equals to 0। মানে আমি যদি আমাদের চেনা ফর্মে লিখতে চাই ফাংশনটা এরকম করে লিখবো যে x tan inverse 1/x যখন x not equals to 0 আর যখন x এর ভ্যালু 0 তখন ফাংশনের ভ্যালু 0। আমাদের যদি বুঝতে অসুবিধা হয় পরীক্ষার খাতায় প্রথমে এটা লিখে নেবো, তাতেও কোনো অসুবিধা নেই। দিয়ে বলেছে is continuous at x equals to 0 but not differentiable at x equals to 0।
তাহলে এটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। তাহলে এটাও আমাদের একটা এক্সাম্পল যে ডিফারেন্সিবিলিটি সবসময় কন্টিনিউটিকে রিপ্রেজেন্ট করে না। ঠিক তো? ওই যে নেসেসারি কন্ডিশনে যে এক্সাম্পল দিয়েছিলাম মডেক্স, এটাও একটা এক্সাম্পল, এটাও মনে রাখতে পারো, যেটা সুবিধা। তবে মডেক্সটা হচ্ছে খুব সফিস্টিকেটেড, মানে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে এসএসসির ইন্টারভিউ যে ডিফারেন্সিয়েবল মানে কি সবসময় কন্টিনিউটিকে রিপ্রেজেন্ট করবে, তুমি তো হ্যাঁ বলবে। এবার তখনই জিজ্ঞেস করবে যে তাহলে উল্টোটা কি ট্রু হবে, তখন তুমি যদি না বলো সঙ্গে সঙ্গে একটা এক্সাম্পল চাইবে। তখন মডেক্স ফাংশনটা বলতেও সুবিধা, প্লাস তুমি যদি ওখানটায় বলো মডেক্স, তাহলে ইন্টারভিউ যে নেবে সে বুঝবে যে হ্যাঁ অনেক কিছু জানে। আর এই এক্স ট্যান ইনভার্স এক্স এ তো কেমনই হ্যাপাজেট ফাংশন, স্ট্যান্ডার্ড ফাংশন নয় এটা। হ্যাঁ, বললে ভুল নয়, কিন্তু মডেক্স বলাটাই ঠিক। বা খাতায় যখন লিখবে যে মডেক্স ফাংশন দিয়ে লিখেছে ছেলেটা বা মেয়েটা, তখন একটা ইমপ্রেশন আসবে। তাহলে 0 পয়েন্টে কন্টিনিউয়াস আমরা কি করে দেখাবো? 0 পয়েন্টে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, মানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস নট ইকুয়ালস টু 0 কেস, মানে এটাই আসবে এক্স ইন্টু ট্যান ইনভার্স 1/x। তাহলে এবার এই ফাংশনটা কন্টিনিউয়াস কি করে দেখাবো? এটা হচ্ছে 0, আর যদি 1/0 পুট করি মানে প্লাস ইনফিনিটি, যেহেতু এক্স টেন্স টু 0 প্লাস, কারণ এটা ট্যান ইনভার্স প্লাস ইনফিনিটি, মানে এটার ভ্যালু হবে π/2, আর এটা 0, তাহলে এদের লিমিট 0। সিমিলারলি যখন এইচ টেন্স টু 0 মাইনাস করবো, তখন এখানটায় মাইনাস ইনফিনিটি মানে মাইনাস π/2 হবে। এটা সেটা এটা গুণ করলে তখনও 0। সো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস। সরি, এফ অফ 0 তে কত? এফ অফ 0 তে 0। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইকুয়ালস টু এফ অফ 0, সব ভ্যালু সেম। সো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এইবারে 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা সেটা দেখি। নাও L f dash 0 equals to limit h tends to 0 minus f of 0 plus h minus f of 0 by h. This is equals to limit h tends to 0 minus, এটা কি হয়ে যাবে f of h minus f of 0 এর ভ্যালু 0 লিখলাম না, by h. This is equals to limit h tends to 0 minus 0 minus মানে not equals to 0 এর কেস, তাহলে এটার ভ্যালু এটা হবে h tan inverse 1/h by h, এটা কেটে গেল, তাহলে লিমিট h টেন্স টু 0 মাইনাস tan ইনভার্স 1/h। তাহলে এটা কি টেন্স টু 0 মাইনাস মানে মাইনাস ইনফিনিটি মিনস মাইনাস π/2, আর যখন 0 প্লাস করব তখনই এটা প্লাস π/2 আসবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে সেম ভ্যালু দিচ্ছে না। সো দ্য ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের নেক্সট কোশ্চেন আছে যে fx is equals to x by 1 plus mod x. Find the set of points where f is differentiable. মানে কোন কোন পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়েছে সেটা দেখাতে বলেছে, চেক করতে বলেনি যে কোন পয়েন্টে ফাংশন ডেরিভেটিভ এক্সিস্ট করেছে, আমাকে দেখাতে বলেছে কোন কোন পয়েন্টে। মানে চেক যদি করতে বলতো তাহলে তো বলতো দেখো 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা, 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা, -2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা, কিন্তু এখানটা বলেছে যে কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল দেখো, পয়েন্ট উল্লেখ করে দেয়নি। তাহলে দেখো মানে আমি কোন পয়েন্টে দেখবো? আমার তো একটা আইডিয়া থাকতে হবে যে এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল না হওয়ার চান্স আছে, সুতরাং ওই পয়েন্ট আমি চেক করি। বুঝতে পেরেছো আমার প্রশ্ন? যদি বলতো 1, 2 বা 3, সেই পয়েন্ট আমি চেক করতে করতে যেতাম। তো প্লেন বলেছে ফাইন্ড সেট অফ পয়েন্টস হোয়ার এফ ইজ ডিফারেন্সিয়েবল, কোশ্চেনটাই দিয়েছে। তাহলে কি করব? প্রথমত ফাংশনটা মড দিয়ে আছে, তাহলে যখন এক্স এর ভ্যালু 0 থেকে বড়, এক্স ইকুয়ালস টু 0, এক্স লেস দেন 0, তাহলে এক্স এর ভ্যালু যখন 0 থেকে বড় তখন এটা কি প্লাস এক্স হয়ে যাবে, মিনস এক্স বাই 1 প্লাস এক্স। আচ্ছা, 0 যখন হবে তখন এইটা 0 এটা 0, মানে 0/1 মানে 0, আর লেস দেন 0 মানে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স বাই 1 মাইনাস এক্স। তোমাদের মনে হবে এখানে মাইনাস এক্স হচ্ছে তাহলে এখানেও মাইনাস এক্স বসিয়ে দিই, তা কিন্তু নয়, এখানে তো মড এক্স নেই, এটা এক্সই আছে, যেখানে মড আছে সেখানে মাইনাস এক্স বসবে। ঠিক আছে? তাহলে ফাংশন ব্রেক হয়েছে কোন পয়েন্টে? 0 পয়েন্টে ফাংশনটা ব্রেক হয়েছে, কারণ 0 বড়তে একরকম ভ্যালু দিচ্ছে, 0 ছোটতে একরকম ভ্যালু দিচ্ছে, ইকুয়ালস টু 0 তে আরেকটা ভ্যালু দিচ্ছে। তাহলে যদি ডিফারেন্সিয়েবল না হয় ফাংশনটা ওই ব্রেকিং পয়েন্টেই হবে না। কন্টিনিউটির ক্ষেত্রে সেম একই জিনিস,
যদি এটার কন্টিনিউটি চেক করতে দেয় তাহলে কোন পয়েন্টে আমি দেখব, যদি পয়েন্ট উল্লেখ না করে দেয় তাহলে ডিসকন্টিনিউয়াস হওয়ার চান্স আছে একমাত্র x ইকুয়ালস টু 0 তে, বাকি সব জায়গায় কিন্তু কন্টিনিউয়াস। বুঝতে পারছো? একমাত্র ডিসকন্টিনিউয়াস হওয়ার চান্স আছে x ইকুয়ালস টু 0 তে, তাহলে শুধুমাত্র আমি x ইকুয়ালস টু 0 তেই কন্টিনিউটিটা টেস্ট করব। এটা আমরা অলরেডি আগে করে ফেলেছি। ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রেও একই, যে পয়েন্টে ফাংশন ব্রেক করেছে শুধু সেই পয়েন্টেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল না হওয়ার চান্স, বাকি কিন্তু সব জায়গাতেও ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, তাহলে আমি কোথায় চেক করব? অনলি 0 পয়েন্টে। তাহলে সো এল এফ ড্যাশ 0 তার মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 0 প্লাস এইচ, আমি শুধু এইচ লিখলাম, এফ অফ 0 বাই এইচ। তাহলে যখন এইচ টেন্স টু 0 মাইনাস মানে 0 থেকে কম মানে এই কেস, তার মানে পরের লাইনে কি লিখবো? লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ বাই 1 মাইনাস এইচ, এফ অফ 0 তে তো 0 হয়ে গেল, বাই এইচ দিয়ে এই এইচ আর এইচ কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি? লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 1 বাই 1 মাইনাস এইচ। তাহলে আমি যদি এইচ এর ভ্যালু 0 পুট করে দিই তাহলে কি হবে? 1 হয়ে যাবে। সিমিলারলি আর এফ ড্যাশ 0, আর এফ ড্যাশ 0 তে কি হবে? ফাংশনটা এইটা হবে এইচ বাই 1 প্লাস এইচ, এই এইচ কাটা গেল, তাহলে পড়ে থাকবে 1 বাই 1 প্লাস এইচ, তাই তো? তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 1 বাই 1 প্লাস এইচ, তার ভ্যালু 1। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলো, দেয়ারফর দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়ালস টু 0। বলতে পারি x ইকুয়ালস টু 0 তে আমরা ডিফারেন্সিয়েবল আছে, আর বাকি সব পয়েন্টে তো এমনি ডিফারেন্সিয়েবল। ঠিক কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি যদি পয়েন্ট উল্লেখ না করা দেয়, এটাই নিয়ম। তাহলে সো দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়ালস টু 0। সো এবার আমি ফাইনাল অ্যান্সার লিখছি। সো দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মানে অল ওভার ক্যাপিটাল আর। আমি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি লিখেছি, তুমি লিখতে পারো এইভাবে যে সো দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ওভার আর। ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসে আমরা এত দূর পর্যন্তই করলাম। ও তারপরেও আর একটা আছে, তো যাই হোক ওটা করো। এই 8.7 এর অঙ্কটা তোমরা নিজেরা করবে। তারপরে মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ, খুব ইম্পর্টেন্ট। গোটা ডেরিভেটিভ চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে করব। এই ক্লাসে আমরা এগুলোই করলাম, নিজেরা বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করো। ঠিক আছে?